হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য যারা তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো পরের বছর, মানে যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছো, তাদের জন্য প্রথম এই ক্লাসটা থ্রু দিয়ে আমি তোমাকে কিন্তু কেমনভাবে ক্লাস 12-এ পড়াশোনা করতে হয় সেটা আমি তোমাকে বোঝাতে চলেছি। দেখো, ক্লাস 12-এর পড়া মানে এটা একটা বোর্ডের এক্সাম, সেই জন্য তোমাকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে আর প্রত্যেকটা টপিককে খুব ভালোভাবে বুঝতে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেগুলো খাতায় লিখেও রাখতে হবে। আর কেমনভাবে লিখতে হয় সেগুলো সবই আমি তোমাকে ক্লাসে বোঝাবো। এই ক্লাসটা আমার একটা বলতে পারো ডেমো ক্লাস, যেটা আমার বা একটা রিয়েল ক্লাসও বলতে পারো। এটা যারা তোমরা ক্লাস 12-এ উঠেছো তাদের সবার জন্য, যারা আমাদের বাংলা মিডিয়ামে আছো, তোমাদের যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবের জনন, মানে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে টপিকগুলোকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জীবনকাল বলতে আমরা কি বুঝি, জননের প্রকারভেদ, তার জননের ভূমিকা, সেইগুলোকে নিয়ে আলোচনা করব। অযৌন জনন, দেখো জনন বলতে আমরা মূলত যৌন জনন আর অযৌন জননকেই বোঝাই। আর এই অযৌন জননকে নিয়ে আজকে ডিটেলসে আমরা পড়াশোনা করব। আর তোমাদের দেখো টেক্সট বই পড়তে হবে। টেক্সট বই কিন্তু তোমাদের দুটো টেক্সট বই দুই ধরনের হয়। একটা হচ্ছে একটা টিবি নাম্বার দেওয়া বই, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমাদেরকে দেয় টেক্সট বই হিসাবে, সেটা তোমাদের মেন পড়তে হবে। আর রেফারেন্স বই দেখবে আছে অনেক বিভিন্ন পাবলিশার্সদের, তাদেরগুলোকে ফলো করতে হবে ফর কোশ্চেন অ্যান্সার লিখবার জন্য। আর আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এইভাবে প্রত্যেকটা টপিক বুঝিয়ে বুঝিয়ে যাব। আর তার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে এইভাবে ছোট্ট করে নোট দিতে থাকবো। কিন্তু ছোট্ট হলেও এই নোটগুলো লিখে তোমার বন্ধুরা, যারা তুমি বিভিন্ন জেলাতে থাকো, তারা অনলাইনে আমার কাছে তো ক্লাস করোই, তারা কিন্তু এই বছরও পুরো মার্কসের মানে অ্যান্সার করে এসছে। মানে বুঝতেই পারছো তাহলে তারা কত নাম্বার পেতে চলেছে। সেজন্য নাম্বার পাওয়া কিন্তু ক্লাস 12-এ খুবই সোজা। তাহলে চলো আমরা একটা একটা টপিক নিয়ে প্রথমে আলোচনার মধ্যে আসি। প্রথম সিলেবাসে যে টপিকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে জীবনকাল বলতে কি বোঝায়। দেখো, একটা জীবের তো জন্ম হয়, জন্ম হওয়ার পর স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়। মানে আমরা বলি না, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। কিন্তু এই যে সময়কাল, অর্থাৎ একটি জীবের জন্ম থেকে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত যে সময়কাল, তাকেই আমরা জীবনকাল বলি। কিন্তু জীবনকাল কি প্রত্যেকটা জীবের একই প্রকারের? একই না, একই নয়। যদি আমরা মে ফ্লাইয়ের জীবনকাল বলি 1 দিন মাত্র, আর কুকুরের ক্ষেত্রে জেনারেলি 25 বছর, বট গাছের ক্ষেত্রে 400 বছর, কচ্ছপের ক্ষেত্রে 150 বছর, মানুষের ক্ষেত্রে সেটা তুমি গড় আয়ু 100 বছর ধরতে পারো। মানে এই ধরনের কয়েকটা জীবের জীবনকাল তোমাকে মনে রাখতে হবে। এটা এমসিকিউ টাইপের কোশ্চেনের ভালো অ্যান্সার হতে পারে তোমার জন্য। কিন্তু আমরা আমাদের মানুষের ক্ষেত্রেই বলি, আমরা মানুষ জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে বিভিন্ন দশার মধ্যে দিয়ে যায়। আর এই দশাগুলো কি কি, দেখো এইটা তোমার তাহলে প্রথম পার্টটা থেকে আমরা এমসিকিউ পেলাম একটা। সেকেন্ড পার্টটা কিন্তু তোমাকে একটা 2 মার্কসের কোশ্চেন। তাহলে 2 মার্কসের একটা কোশ্চেন আমি এইভাবে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের হোমওয়ার্কের জন্য দেবো। তোমাদের যারা আমার কাছে পড়াশোনা করবে ক্লাসের মধ্যে, তাদের কিন্তু প্রত্যেক উইকে টেস্ট দিতে হবে যা পড়াবো তার মধ্যে। আমি কারণ তোমাকে বলেছি, আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু বায়োলজিতে 90% ওপর নাম্বার পায়, তার কিছু কারণ আছে। এই টেস্ট বলো, এইভাবে নোটস বলো, এইভাবে অ্যান্সার লিখতে হবে এই কারণগুলোর জন্য, যেটা তোমাকেও শিখতে হবে, কারণ তোমাকেও সেই নাম্বার পেতে হবে পরবর্তী সময়। তাহলে আমাদের মানুষের জীবনকালের বিভিন্ন পর্যায়গুলো কী কী, এদের জন্য আমরা প্রথম যে দশাটার কথা বলবো তারুণ্য দশা। এই তারুণ্য দশায় কি হয়? তারুণ্য দশায় জীবনকালের শুরু থেকে বংশ বিস্তার করার যে ক্ষমতা, সেই সময় আমরা সেই ক্ষমতাকে অর্জন করি। আমরা বাচ্চাদের সেই সময়টা বলি না, বাচ্চা থেকে আস্তে আস্তে যখন বড় হয় একটা মানুষ, তারপর কি আসে? তারপর আসে পূর্ণতা প্রাপ্তি দশা। তারুণ্যের পর থেকে যে পর্যায়ে জীব জননে সক্ষম হয়, আমরা বলি না পিউবার্টি, যেখানে সেক্সুয়াল ম্যাচুরিটি হচ্ছে, সেই সময়কালটাকে বলছি আমরা। তারপর বয়সপ্রাপ্ত থেকে বার্ধক্য প্রাপ্তি, এই সময়তে জীবদেহের কার্যক্ষমতা ক্রমশ কমতে থাকে, একসময় সে বৃদ্ধ হয়ে যায়। তারপর মৃত্যু, যেটা আমাদের জীবনকালের শেষ পর্যায়। তোমরাও কিন্তু কোন পর্যায়ে আছো কমেন্ট করে আমাকে লিখে জানাবে, তো দেখবো কে কে পারো। তুমি কোন দশায়? তুমি কি এই পূর্ণতা প্রাপ্তি দশায়, না বয়স প্রাপ্তি বা বার্ধক্য প্রাপ্তি দশায় আছো? সেটা আমাকে একটু কমেন্টে লিখে জানাও।
এরপর টেক্সট বই পড়তে হবে, কিন্তু টেক্সট বই পড়া কিন্তু ভালো ছেলে মেয়েদের পক্ষে বাধ্যতামূলক। নোট পড়ে জেনারেল লেভেলের স্টুডেন্টরা 60% 70% যারা পায়, কিন্তু 90% যারা পাবে তাদের টেক্সট বই পড়তেই হবে। এরপর আমরা জননের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। জনন কাকে বলে? দেখো, এটা একটা জৈবনিক পদ্ধতি যেখানে জীব তার নিজের দেহ অংশ থেকে নিজের সত্তা এবং আকৃতি বিশিষ্ট একটা অপত্য জীব সৃষ্টি করে, তাকেই আমরা জনন বলছি। আর এই জননের মাধ্যমেই বংশ ধারাকে কিন্তু অক্ষুণ্ণ রাখা যায়। আজকে আমরা এই মানুষটা ক্লাস করছি, এটা কিন্তু জননের জন্যই তো পসিবল হয়েছে, তাই না? আর দেখো, এতে কিন্তু আমাদের জীবের সংখ্যা বৃদ্ধিও ঘটে। তাহলে এখন যদি তোমাকে আমি একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে আমাদের জননের প্রয়োজনীয়তা বলো, তখন তুমি এই পয়েন্টগুলোই দাও। তুমি বলবে নিজ সত্তা এবং আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করা, বংশধারাকে অক্ষুণ্ণ রাখা, সংখ্যা বৃদ্ধি ঘটানো, এগুলো একটা প্রয়োজনীয়তা। এর সঙ্গে আর কি প্রয়োজনীয়তা আছে? জীবদেহের পরিব্যক্তি ঘটে এই জননের প্রক্রিয়ায়, মেনলি যৌন জননের কথাই আমি বলছি। সেখানে অভিব্যক্তি ঘটাতেও সাহায্য করে কিন্তু এই এই যে পরিব্যক্তি হয়, যেটা জননের মাধ্যমেই সংঘটিত হয়, যার ফলে জীবের মধ্যে অভিব্যক্তি ঘটে। অভিব্যক্তি মানে যার ফলে একটা জীব তার পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। যৌন জননের ফলে যে প্রকরণ বা ভেদ হয়, অযৌন জননে প্রকরণ ভেদ হয় না, কিন্তু যৌন জননের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য প্রকরণ বা ভেদ হওয়া, যেটা জীবের বেঁচে থাকার জন্য কিন্তু খুব দরকার। কারণ পরিবেশ তো পরিবর্তিত হচ্ছে, তাই না? জীবজগতের ভারসাম্য রক্ষা বা বজায় রাখতেও এই জননের কিন্তু প্রয়োজনীয়তা আছে। তাহলে এটা তোমাদের একটা কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনটা 2 মার্কসের কোশ্চেন। কি সেটা? জননের প্রয়োজনীয়তা লেখো। এই জননের সময় না ডিএনএ এবং প্রোটিন সংশ্লেষ ঘটে, ডিএনএর প্রতিরূপ বা প্রতিলিপি গঠিত হয় এখানে, আর কোষ বিভাজনও হয়। মেনলি মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখি এই জনন ঘটার সময়। তাহলে এইগুলো হচ্ছে জননের একটা বৈশিষ্ট্য বলতে পারো। তাহলে আমরা জননকে দুভাগে ভাগ করি। একটা তোমাকে সব কিন্তু খাতায় নোট করতে হবে, ক্লাস চলাকালীন তোমাকে খাতায় নোট করতে হবে। আমি ক্লাসের শেষে আবার পিডিএফও দিয়ে দেবো যারা তোমার পার্সোনাল ক্লাসের মধ্যে আছো। তাহলে এই পিডিএফ দেখেও তোমার পরবর্তী সময় পড়াশোনাও করতে পারো, কিন্তু খাতায় নোট করে রাখতে হবে তোমাকে এইগুলোকে। তাহলে আমরা জননকে মূলত যে দুভাগে ভাগ করি সেটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। দেখো, অযৌন জনন প্রক্রিয়ায় কি হয়, এখানে দেহকোষ বিভাজিত হয়ে এখানে তোমার জনন সম্পন্ন হতে পারে, অথবা অযৌন জননে কিছু অযৌন রেণু উৎপন্ন হয়, তার মাধ্যমে অপত্য যে জীব তৈরি হয় সেটা একদম তোমার পিতা মাতার মতো, মানে এখানে ভ্যারিয়েশন দেখা যায় না। আর হচ্ছে একটা কমন এক্সাম্পল বলি অযৌন জননের, সেটা হচ্ছে দ্বিবিভাজন। তোমরা ব্যাকটেরিয়া পড়বার সময় পড়েছিলে, তাই না? এবার যৌন জনন মানে কি? দুটি বিপরীতধর্মী যৌন জনন কোষের মিলনের ফলে যে জনন সংঘটিত হয়, আর এখানে অপত্য জীব যে সৃষ্টি হয় তার মধ্যে আমরা প্রকরণ বা ভেদ দেখতে পাই। তাহলে এখানে গ্যামেট কোষের উৎপন্ন হওয়া এবং গ্যামেট কোষের মিলিত হওয়া মানে ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া কিন্তু অবশ্যম্ভাবী। এটা হচ্ছে যৌন জনন। তাহলে আমরা যৌন জনন এবং অযৌন জননের পার্থক্য, এটা আবার তোমাকে আমি একটা 2 মার্কসের কোশ্চেনের মধ্যে দিলাম। এবার যৌন জননকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেনলি 2 ভাগে ভাগ করি, 2 ভাগে আর একটা ভাগটাও হতে পারে, কিন্তু মূলত আমরা 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সংযুক্তি আর একটা হচ্ছে সিনগ্যামি। সংযুক্তি মানে কি? এটা তুমি মিউকর বা স্পাইরোগাইরার মধ্যে দেখতে পাবে। এখানে কি হয় জানো তো, এখানে দুটি একই প্রজাতিভুক্ত জনিত জীব যারা অস্থায়ীভাবে মিলিত হয়, এটাই মূল ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে অস্থায়ীভাবে মিলিত হয়, এখানে কিন্তু নিউক্লিয় পর্দার বিনিময় ঘটে এবং উৎপন্ন জাইগোট থেকে জাইগোস্পোর যেটা তৈরি হচ্ছে। এটা তার মানে মিউকর এবং স্পাইরোগাইরার দেহে দেখা যায়, কিন্তু এখানে দুটো যে জীবের একই প্রজাতিভুক্ত যে জীবের মিলন হচ্ছে সেটা কিন্তু অস্থায়ীভাবে সম্পন্ন হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা দেখো সিনগ্যামি, যেখানে স্থায়ীভাবে জনন কোষের মিলন ঘটে সেই প্রক্রিয়াকে আমরা সিনগ্যামি বলি। সিনগ্যামি তাহলে 3 প্রকারের হতে পারে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অ্যান্ড উগ্যামি। এটা কিন্তু তোমাদের একটা স্টার দেয়া বোর্ড লেভেলের কোশ্চেন।
আইসোগ্যামি বলতে কি বোঝায়? দেখো এখানে সম আকৃতির জনন কোষের মিলনের ফলে এটা সম্পন্ন হয়। এখানে সম আকৃতির জনন কোষটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কার মধ্যে দেখা যায়? কিছু কিছু প্রজাতির ক্লামাইডোমোনাসের মধ্যে। অ্যানাইসোগ্যামিটাও তোমার কিছু কিছু প্রজাতির ক্লামাইডোমোনাসের মধ্যে তুমি দেখতে পাবে, যেখানে জনন কোষের আকার এবং আলাদা, সেই জন্যই এটা অ্যানাইসোগ্যামি। আর একটা হচ্ছে উগ্যামি, যেখানে পুংগ্যামেটটা আকারে ছোট কিন্তু সচল, আর স্ত্রীগ্যামেটটা আকারে বড় এবং নিশ্চল, এটাকে আমরা উগ্যামি বলে থাকি। উদাহরণটা মনে রাখতে হবে, ভলভক্সের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের যৌন জনন দু প্রকারের হলো। এক নম্বর হচ্ছে সংযুক্তি, আর দু নম্বর পয়েন্ট কে বললাম আমরা, সেটা হচ্ছে আমাদের সিনগ্যামি। সিনগ্যামি আবার তিন প্রকারের হলো, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে তোমার উগ্যামি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের, এটা থেকে কী কোশ্চেন এলো? একটা হচ্ছে অযৌন যৌন জননের পার্থক্য, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের যৌন জননের প্রকারভেদ করো, বা সিনগ্যামি বলতে কি বোঝো। বা আবার একটা কোশ্চেন হতে পারে আইসোগ্যামি অ্যান্ড আইসোগ্যামির মধ্যে পার্থক্য কি। এতগুলো কোশ্চেন হতে পারে আমাদের জন্য। নেক্সট আমরা যৌন জননের প্রয়োজনীয়তা কি সেটা একটু জানি। দুই বা তার বেশি জাতের বৈশিষ্ট্য অপত্য জীবের মধ্যে এখানে সন্নিবিষ্ট হয়, অর্থাৎ পিতা মাতার যে বৈশিষ্ট্যগুলো সেটা অপত্য জীবের মধ্যে তো সন্নিবিষ্ট হয়। মানে এতে আমরা নতুন ধরনের জীবের তৈরি হতে দেখি, প্রজাতির মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হয়, আর এটি অভিব্যক্তি ঘটতে সাহায্য করে। এই কোশ্চেনটা তোমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, যৌন জননের প্রয়োজনীয়তা। তোমরা ঠিক এইভাবেও অ্যান্সারটা লিখতে পারো তোমাদের নাম্বার ভালো পাওয়ার জন্য। তারপর আমরা অযৌন জনন সম্পর্কে চলো একটু আলোচনা করি। অযৌন জনন কাকে বলে? যখন আমরা গ্যামেট গঠন এবং নিষেক হয় না এই পদ্ধতিতে। এখানে একটি মাত্র জনিত জীবের থেকে দেহকোষটি বিভাজিত হয়ে তোমার অপত্যজীব সৃষ্টি হয়, বা রেণু গঠনের মাধ্যমে, মানে অযৌন রেণুর কথা বলছি কিন্তু আমি, মাধ্যমেও কিন্তু জননক্রিয়া হতে পারে। যে অপত্যজীব সৃষ্টি হয় তাকে আমরা অযৌন জনন বলি। এটা কোথায় দেখা যায় অযৌন জনন? এটা তুমি কিছু এককোষী জীব যেমন ব্যাকটেরিয়া বা প্রোটিস্টার মধ্যে দেখতে পাবে। তাহলে আমরা যে সংজ্ঞাটা পেলাম সেখান থেকেই আমরা অযৌন জননের কয়েকটা বৈশিষ্ট্য পেতে পারি। যেমন এটি একটি মাত্র জনিত জীবের প্রয়োজন হয়, একটাই, দুটো পিতা মাতা এরকম কোনো ব্যাপার নেই। নিষেক এখানে ঘটে না। অপত্যগুলি ক্লোন হয়। তুমি বলবে স্যার ক্লোন মানে কি? যখন অপত্য জীব তার পিতামাতার সঙ্গে সম আকার আকৃতি সম্পন্ন হয় তাকে আমরা ক্লোন বলে থাকি। এখানে আমরা ভেদ বা প্রকরণ হয় না। এখানে আমরা প্রচুর অপত্য জীব গঠিত হতে দেখি। আর মাইটোসিস বা অ্যামাইটোসিস যে বিভাজন ঘটে সেটা কিন্তু এই অযৌন জনন পদ্ধতির সময়তেই। তাহলে এই হলো অযৌন জননের প্রকারভেদ। কিন্তু অযৌন জনন বিভিন্ন ভাগে সম্পন্ন হয় বিভিন্ন জীবদের মধ্যে। সেগুলো কি কি? সেগুলো বিভাজন, কোরোদকোদম বা স্ট্রোভালাইজেশন, খণ্ডীভবন, পুনর্গঠন, স্পোর গঠন এবং গেমা গঠন। তাহলে তোমাকে এইভাবে মনে রাখতে হবে। তোমরা পড়ছো ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার জীবের জনন। তাহলে তার মধ্যে অযৌন জননের প্রকারভেদ: বিভাজন, কোরোদকোদম, স্ট্রোভালাইজেশন, খণ্ডীভবন, পুনর্গঠন, স্পোর গঠন এবং গেমা গঠন। তাহলে এবার মনে রাখতে হবে তোমাকে এক একটা সম্পর্কে মনে রাখো। বিভাজন বলতে কি বুঝি? বিভাজিত হচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি দুই বা তার যে জনিত জীব সেটা দুই বা তার বেশি খণ্ডে বিভক্ত হচ্ছে, আর সেখান থেকে অপত্য জীব তৈরি হচ্ছে। এটা দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। নাম থেকে তুমি কি বুঝতে পারছো? দ্বি মানে দুই। যখন জনিত জীবটা দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং প্রতি খণ্ড থেকে একটি স্বাধীন জীব তৈরি হয়, তখনই তাকে আমরা বলবো দ্বিবিভাজন। কার মধ্যে দেখতে পাই আমরা? ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম এদের মধ্যে দেখতে পাই। দ্বিবিভাজন অর্থাৎ বিভাজিতটা হচ্ছে কিভাবে, কোন তলে হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা এই দ্বিবিভাজনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তোমাকে শুধুমাত্র এগুলোর নাম এবং একটা উদাহরণ মনে রাখতে হবে। সরল দ্বিবিভাজন অ্যামিবার মধ্যে দেখা যায়। অনুদৈর্ঘ্যভাবে যখন দ্বিবিভাজন হচ্ছে ইউগ্লিনার মধ্যে, প্যারামেসিয়ামের মধ্যে অনুপ্রস্থভাবে হচ্ছে দ্বিবিভাজন, আর তির্যকভাবে দ্বিবিভাজন হচ্ছে ডাইনোফ্ল্যাজেলেটসের মধ্যে। এগুলো একটা করে উদাহরণ মনে রাখলেই তোমার কিন্তু হবে। এবার মনে রাখতে হবে বহু বিভাজন, যখন একটি মাতৃদেহ বা এককোষী মাতৃদেহ থেকে বহুবার বিভাজিত হয়ে বহু খণ্ড
তৈরি হচ্ছে, আর বহু খণ্ড থেকে প্রত্যেকটা থেকে আবার অপত্যজীব তৈরি হচ্ছে। উদাহরণটা মনে রাখবে, অ্যামিবা প্রতিকূল পরিবেশে এই বহু বিভাজন করে, আর প্লাজমোডিয়াম সে ম্যালেরিয়ার জন্য দায়ী, সেও কিন্তু এই বহু বিভাজন করতে পারে, মাল্টিপল ফিশন যেটাকে বলে থাকি। এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসতে পারে দ্বিবিভাজন বহু বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, এটা 2 মার্কসের কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে বিভিন্ন প্রকার দ্বিবিভাজন সম্পর্কে যাহা জানো লেখো। এর বাইরে কোশ্চেন হবে না। কেন আমার স্টুডেন্টরা বলে 100% কমন পাওয়া যায়? এটা আমার কোনো কৃতিত্ব নেই। তোমাদের সিলেবাসটাকে তোমরা যদি নিজেরাও পড়ো দেখবে তোমাদের সবই কমন আসবে। বায়োলজির এটাই সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট। দেখো, এরপর আমরা কোরদ-কদম বা বার্ডিং পদ্ধতির কথা বলি। এখানে একটা সংজ্ঞা তৈরি করতে হবে আমাদেরকে। অর্থাৎ যখন মাতৃদেহে আমরা উপবৃদ্ধি বা কোরক দেখতে পাই এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে বিচ্ছিন্ন হয়ে যখন নতুন অপত্যজীব তৈরি করে, তখন তাকে আমরা বলছি কোরদ-কদম বা বার্ডিং পদ্ধতি। এবার এই যে উপবৃদ্ধি দেখা যায়, এটা কোষের ভেতরে দেখা যেতে পারে, আবার কোষের বাইরে দেখা যেতে পারে। যদি কোষের বাইরে দেখা যায় তখন তাকে আমরা এক্সোজেনিয়াস কোরদ-কদম, ইস্টের মধ্যে যেটা আমরা উদাহরণ দিই। আর এন্ডোজেনিয়াস মানে যখন দেহের ভেতরে কোরক তৈরি হয়, মানে উপবৃদ্ধি। আর সেটা স্বাদু জলের স্পঞ্জিলার মধ্যে যে গেমিউল দেখা যায়, সেটা কিন্তু এই এন্ডোজেনিয়াস তোমার কোরদ-কদম বা বার্ডিং পদ্ধতির কথা আমরা বুঝলাম। তাহলে গেমিউল কোথায় দেখতে পাবে? স্বাদু জলের স্পঞ্জিলার মধ্যে। এটা কিন্তু একটা 1 মার্কসের ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো, আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে স্ট্রোবলাইজেশন। স্ট্রোবলাইজেশন কি? যখন মাতৃদেহটা আড়াআড়িভাবে বিভাজিত হয়। মনে রাখতে হবে আড়াআড়িভাবে কথাটা ইম্পর্টেন্ট, এবং একই বৈশিষ্ট্য সম্পন্ন অনেকগুলি খণ্ডক বা স্ট্রোবাইল গঠন করে, আর ওখান থেকেই নতুন অপত্যজীব তৈরি হয়। যেমন নিডেরিয়ার একটা উদাহরণ স্কাইফার, যারা স্ট্রোবলাইজেশন পদ্ধতিতে অযৌন জনন করে। এবার মনে রাখবো খণ্ডী ভবন, মানে জনিত যে দেহ যেটা, সেটা যখন 2 বা তার বেশি খণ্ডে বিভক্ত হয়ে গেল, প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন জীব তৈরি হবে, তাকে খণ্ডী ভবন বলবো। যেমন ছত্রাক মিউকর এই পদ্ধতিতে করতে পারে, শৈবালের মধ্যে স্পাইরোগাইরা, ব্রায়োফাইটার মধ্যে রিক্সিয়া, তারা মাছ তারাও তো পারে এইভাবে খণ্ডী ভবন, ছোটো ছোটো খণ্ড থেকে নতুন নতুন তারা মাছ তৈরি হয়ে যায়। মনে রাখতে হবে তাহলে খণ্ডী ভবন। পুনর্গঠন বা রিজেনারেশন, এটা একটা অযৌন জনন পদ্ধতি, যেখানে জীবদের খণ্ডিত বা কর্তিত বিচ্ছিন্ন অংশ থেকে কোষ বিভাজন এবং পরিস্ফুটনের মাধ্যমে সম্পূর্ণ অপত্যজীব তৈরি হয়, তখন তাকে আমরা বলবো পুনর্গঠন বা রিজেনারেশন। মানে ছোট খণ্ডিত অংশ থেকে পুরো সম্পূর্ণ জীব তৈরি হচ্ছে। তুমি অ্যামিবা, স্পঞ্জ এবং প্ল্যানেরিয়ার মধ্যে এটা দেখতে পাবে। এবার এই যে ছোট খণ্ড থেকে সম্পূর্ণ যদি জীবদেহ গঠিত হয়, আমরা বলছি মরফোল্যাক্সিস, এটা প্ল্যানেরিয়ার মধ্যে দেখা যায়। এমনও তো হতে পারে কোনো ভগ্ন অংশের পুনর্গঠন হয়, তার লেজটা খসে গেছিলো, আবার লেজ তৈরি হলো, তখন তাকে আমরা বলছি এপিমরফোসিস, যেটা হাইড্রার মধ্যে দেখা যায়। তাহলে মরফোফাইল্যাক্সিস এবং এপিমরফিসের মধ্যে পার্থক্য কি? এটাও তোমার কোশ্চেন হতে পারে তোমার জন্য। এবং পুনর্গঠন বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই কোশ্চেনগুলো এই ধরনের কোশ্চেন আসবে। এরপর আমরা রেণু বা স্পোর গঠনের কথা বলবো, কিন্তু আমরা এখানে অযৌন রেণুর কথা বলছি। সেটা রেণুস্থলীর মধ্যে তৈরি হয়, আর এটা একটা বিশেষ ক্ষুদ্র রেণু। এরা অঙ্কুরিত হয়েই নতুন তোমার অর্গানিজমের দেহ তৈরি করে। কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, রেণু কী কী প্রকারের হতে পারে। চল রেণু এবং অচল রেণু, নাম থেকে কি বুঝতে পারছো? যে রেণু চলতে পারবে কার হেল্প নিয়ে? ফ্লাজেলার হেল্প নিয়ে। কার মধ্যে দেখা যায়? ক্লামাইডোমোনাসের মধ্যে দেখা যায়। অচল রেণু যে চলতে পারে না, অর্থাৎ ফ্লাজেলা থাকে না। উদাহরণটা মনে রাখবে কনিডিয়া। আর একটা, যদি রেণুগুলো সব রেণু যদি একই প্রকারের হয়, তখন তাকে আমরা সমরেণু বলবো। আর রেণুগুলো যদি বিভিন্ন বিভিন্ন প্রকারের হয়, অসম রেণু। নাম থেকেই তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, তাই না? আর একটা জিনিস দেখো, তাহলে আমরা বুঝবো, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার অযৌন রেণুগুলো। যেমন চল রেণুকে আমরা জুস্পোর বলি, যেটা ক্লামাইডোমোনাসের মধ্যে তুমি দেখতে পাবে। এটা কিন্তু সচল রেণু, ফ্লাজেলা যুক্ত রেণু। কনেডিয়া এটা নিশ্চল রেণু এবং এটা পেনিসিলিয়ামের মধ্যে দেখা যায়। আয়োডিয়া এটাও তোমার কিন্তু অযৌন রেণুর উদাহরণ, অ্যাগারিকাসের মধ্যে দেখা যায়। আমি কিন্তু অযৌন রেণুর কথা বলছি, যৌন রেণু কিন্তু নয়। ক্লামাইডো রেণু যেটা মিউকরের মধ্যে দেখা যায়। স্পোরাঞ্জিও রেণু যেটা নিশ্চল ফ্লাজেলাবিহীন মিউকরের মধ্যে দেখা যায়। অ্যাস্কো রেণু যেটা ইস্টের মধ্যে দেখা যায়। ব্যাসিডিও রেণু যে অ্যাগারিকাস বা মাশরুমের মধ্যে দেখা যায়।
এইগুলো শুধু তুমি এইটুকুই পড়বে, আমি যতখানি বলছি 100% তুমি কমন কোশ্চেন পাবে, একটু এক্সট্রা পড়বার দরকার নেই বোর্ডের জন্য। দেখো এরপর আমি বলবো গেমা গঠন। গেমা গঠন বলতে গেমা জিনিসটা কি, এটা একটা তোমাদের লেভেলের কোশ্চেন। সবুজ বহুকোষী জননাঙ্গের মাধ্যমে যখন অপত্য গঠিত হয় তখন তাকে আমরা গেমা বলি। এবার মনে রাখতে হবে উদাহরণটা কোথায়, কাদের মধ্যে গেমা হয়, ব্রায়োফাইটা মার্কেন্সিয়ার মধ্যে আমরা দেখতে পাই এই গেমা গঠিত হওয়ার কাজটা। তাহলে এটা উদাহরণ মনে রাখবে। আর এইটুকুনি পার্ট আজকে আমরা পড়লাম যেটা অযৌন জনন সম্পর্কে। তাহলে আজকের ক্লাসে আমরা যদি রিকল করে নিই তাহলে আমরা কি কি পড়লাম আজকের ক্লাসে। দেখো আজকে আমি ক্লাসে কি কি তোমাদের পড়ালাম। তোমাদের হোমওয়ার্ক পাঠাতে হবে। তোমরা যদি আমাদের এই ক্লাসটা ইউটিউবের থ্রু দেখছো, তোমরা যদি এই ক্লাসে আমার ভর্তি হতে চাও, যেটা আমার এইভাবে তোমার ক্লাসগুলো হয় তোমার জুম অ্যাপসের থ্রু দিয়ে অনলাইন মাধ্যমে তুমি এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9804265101, 9804265101, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি তাহলে তোমার ভর্তির প্রসিডিওর বা ফিজের ব্যাপারটা জানিয়ে দেবো। আর যারা যারা ইউটিউবে দেখছো তাদের জন্য এই ক্লাসটা কিন্তু একটা ডেমো ক্লাস, কীভাবে তোমায় পড়তে হবে ক্লাস 12, কেন এটা ভালোবাসার একটা সাবজেক্ট, ভালোবেসে পড়তে হবে। দেখতে পাচ্ছ তো যে কোশ্চেন অ্যান্সারগুলো বলছি খাতায় এগুলো লিখে রাখো, এইগুলোই তোমার কোশ্চেন আসবে। তাহলে আজকে আমরা জীবনকাল সম্পর্কে, জননের ভূমিকা, জননের প্রকারভেদ, অযৌন জনন তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, এবং বিভিন্ন প্রকার অযৌন জনন সম্পর্কে তার বিভিন্ন বিভাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। আর তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, ক্লাস 12-এ কিন্তু ভালো মার্কস সবাইকে পেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।